নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আমাদের শিলিগুড়িতে ফাইনালি একটু ঠান্ডা, শীতকাল শীতকাল ফিল হচ্ছে আজকে সকালবেলায়। খোলা আছে? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাও তাড়াতাড়ি গান করে নি, কি বলিস? তো আজকে আমাদের শিলিগুড়িতে একটু শীতকাল শীতকাল ফিল হচ্ছে। সকালবেলা উঠে যখন বরের তালা খুলতে গেছি তখনই বুঝেছি ভাই আজকে ঠান্ডাটা পড়েছে। কিন্তু অনেকদিন আমাদের শিলিগুড়িতে না কোনো বৃষ্টি নেই, বাদলা নেই, কিচ্ছু নেই। একটা বৃষ্টি হলেই চাকিয়ে ঠান্ডাটা পড়ে যাবে। আর প্রচন্ড ধুলো হয়েছে চতুর্দিকে, সেই ধুলোটা একটু প্রকোপটা কমবে। খুব বেশি দিন নয়, আবার দিন পাঁচেকের মধ্যেই আবার পুরোনো অবস্থায় ফিরে আসবে, ঠিক কথা। কিন্তু কিছুদিনের জন্য হলেও তো একটু মুক্তি হয়, এই আর কি। তো যাই হোক, আবহাওয়া এখন ভীষণভাবে বদলে গেছে সব জায়গার সাথে সাথে শিলিগুড়িতেও। কিন্তু একটা বৃষ্টি লাগে, সত্যি কথা, ঘুরিয়ে ফিরে ওই একই কথা। তো যাই হোক, আমাদের আজকে আলপনা দিয়ে আসেনি, যার ফলে যে প্রাত্যহিক রুটিন তার থেকে একটু আলাদা রকম ভাবে দিন চলছে। কোনো অসুবিধা নেই তাতে, ছুটি ছাড়া মানুষ কাজ করতে পারে না। শরীরটাও খারাপও, সেটা কদিন থেকে বুঝতেও পারছিলাম। একটা ওর বিশ্রামের ব্রেকের দরকার ছিল, সেটাও করতো না। তো আমার শ্বশুরমশাই আজকে যাও বুঝতে পারেননি যে আলপনা দিয়ে আসবে না, তাই সকালবেলায় উঠে তিনি মাছ কিনেছেন 1 কিলো, মানে একটা নির্দিষ্ট যে মাছওয়ালা মাছ নিয়ে আসে, দুজন আসে। আগে 3 জন আসতো, এখন একজন আসে না, একজন 2 জন আসে। তো তাদের মাঝখানে একজনকে বলেছেন যে পাবদাটা খুব ভালো এনেছে, যে আমাকে এই রেটেই পাবদা তোকে দিতে হবে। তো বাজার দরের থেকে একটু কমই দেয়, যেহেতু উনি একটু বেশি বেশি নেন আর কি। তো বলেছে ঠিক আছে, আমি আপনাকে ওই রেটেই দেবো, কিন্তু 1 কিলো নিতে হবে। সে 21টা পাবদা উঠেছে। আমার শ্বশুরমশাই এখন মাথা চেপেছে, 21টা পাবদা নিয়ে আমি করবো কি। আবার বুম্বাদা পাবদা মাছ খেতে ভালোবাসে, কিন্তু পরপর 2 দিন থেকে 3 দিন হয়ে গেলে সে আর খাবে না। আজকে আমাদের মিনামাসিকে পাঠিয়ে দিয়েছে ওপরেতে রান্না করবার জন্য 6খানা পাবদা। তো 21টার মধ্যে 6টা কমে গেল। এখন দেখা যাক বাকিগুলো নিয়ে কি করা যায়। তো আপাতত মিনামাসি নাকি একটা কিরম ভাবে একটা করবে বললো। দাঁড়ান, চলুন ওর কাছে গিয়েই শুনে নিই যে কিভাবে রান্না করবে পাবদা। তো এখন আপাতত আমি ভাবছি যে একটু চানটা করে নিই, চান টানগুলো করে নিয়ে তারপর একটু পুজোটা সেরে নিই। শ্বশুরমশাইকে খেতে দেওয়া বা সেগুলো সবকিছু তারপরেই করবো। কারণ চানটা করে নিয়ে পুজোটা করে নিলে অনেক বড় একটা কাজ হয়ে গেল মনে হয়। তো যাই হোক, আগে না আমার এই একটা জানলা খোলা থাকলে ঘর আলোকিত থাকতো না, ভীষণ অন্ধকার অন্ধকার একটা বোধ হতো। হ্যাঁ সেটা, কিন্তু এখন জাস্ট একটা জানলা খোলা এবং পর্দাটা বন্ধ, মানে এদিকে ভেজানো, তাতেও দেখুন ঘর কিন্তু রীতিমতো আলোকিত। আজকে যেহেতু রোদের প্রকোপ কম বা রোদের তেজ কম, হাওয়াটা তুলনামূলকভাবে বেশি, সেহেতু পর্দাটাকে আজকে আমি সরিয়ে দেওয়াটাই সমীচীন বোধ করছি এবং এই দিকটা না খোলার সিদ্ধান্তই নিয়েছি। কারণ এই রোদটা ঠিক একবারে গায়ে লাগছে না, বরং হিমেল হাওয়াটাই বেশি করে গায়ে লাগছে। যেহেতু সোয়েটার ছেড়ে ঘুরে বেড়াচ্ছি, সেটা আমার মনে হলো যেটা থাক, বন্ধই থাক। কিন্তু তাতেই আমার ঘর অনেক বেশি আলোকিত মনে হচ্ছে। তো চলুন তো আপাতত দেখি মিনামাসি আবার রান্নাটা করেই ফেললো কিনা। মাসি, তুমি কি পাবদা মাছ রান্না করে ফেলেছো? ও বাবা, কি করে? ও হয়ে গেছে? এ বাবা, তোমার এত তাড়াতাড়ি! বললে 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 ধরো 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 ধরো। ও বাবা, পোস্ত দিয়ে করেছো? কেমনে করছো? কেমনে করছো? পেঁয়াজ দিয়েছো তো ফোড়নে কি দিচ্ছ? শুধু কালো জিরা? আচ্ছা, ও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। আচ্ছা, তারপরে পেঁয়াজ ভেজেছো, তারপর পোস্ত দিয়েছো। ও সিম্পল। আমি আবার একটু স্পেশাল করে করবো, তার ঢঙের কথা। এটা সিম্পল রান্না। আর এখানে হচ্ছে মাংস। আমার শ্বশুরমশাই মাংস খাবে, এইটাও খাবে। আর যেহেতু আমার তো মানে এখন কি বলবো, ডায়েটের নামে আমার তো ভাত তো এরকমই না খাওয়ার দশা। কালকে যা খাইছি, ওরে বাপরে! খাইছো না? হ্যাঁ, কালকে সেই খাইছি। হ্যাঁ, তো আমাদের কালকে অ্যানিভার্সারি 1.5 যুগ আগে দিয়ে হয়েছিল, সেটা সেলিব্রেশনে সেই খেয়েছে, মানে একবার ফাঁসির খাওয়া দেখে। সুতরাং আজকে তো একটুখানি কন্ট্রোল করতেই হবে, বলুন। না, সত্যি তাই। হ্যাঁ, তো যাই হোক, প্রোটিন খেতে হবে, যত কিলো ওজন তত গ্রাম প্রোটিন। ও বাপরে বাপ, এখন আজকে ওজন মাপলাম, খুব একটা বাড়িনি, কাল পরশু বোঝা যাবে। তো যাই হোক, এখন 73 কিলো ওজন, তাহলে 73-73 গ্রাম প্রোটিন খেতে তো হবেই। বলুন, কি আর করা যাবে? কার্ব একেবারেই বন্ধ করে দিতে হবে, প্রায় বন্ধ, মানে শুধু জল খাবারেতেই কার্ব চলবে, আর লাঞ্চ টাঞ্চে চলবে না। ক্যালোরি ডেফিসিটে না থাকলে কোনোভাবেই ওজন কমবে না, সে যতই জিমে যাই যা করি না কেন। হ্যাঁ, আর খাওয়াটাই কন্ট্রোল করাটা একটা সব থেকে বড় চাপ, তবে ওটা করে ফেলতে পারলে কেল্লা হতে। তো আপাতত চলুন ভাই, আর কথা না বাড়াই, গিজারটা চলছে, বা চান করি। উপরের পুজোর জন্য নয়নতারা তুলতে গেছিলাম উপরে, তাতে একটা নীলকণ্ঠ পেয়েছি আর দুটো পেয়েছি পাহাড়ি লঙ্কা, গোল গোল লঙ্কাগুলো হয় না,
বীজ তো ছড়িয়েছিলাম, আমার বারান্দায় হয়নি কিন্তু ছাদে হয়েছে। ভীষণ ঝাল এই লঙ্কাগুলো, কিন্তু কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে কিরকম যেন আকাশটা পড়ে গেল। মনে হচ্ছে আচমকাই প্রকৃতির খুব মুড সুইং হলো, মন খারাপ হয়ে গেল। হঠাৎ করে আবহাওয়াটা কিরকম একটা গুমড়িয়ে মতো গেল এবং ঠান্ডা ঠান্ডা লাগছে। আকাশটা বেশ খারাপ করে ফেলেছে। শ্বশুরমশাই নিচে পুজো করছেন। তা যেটা ওনার বক্তব্য, মানে উনি যেটা বলেন সেটা হচ্ছে কি, নিচের পুজোটা হয়ে যাওয়ার পর তারপরে মেজেনাইনে যে আসল যে পুজোটা আর কি, সেই পুজোটা করতে বলেন, মানে ঠাকুর ঘরের পুজোটা। আমি তো ওপরেরটা করে ফেললাম, লোবান টোবান দেওয়া সবটুকু হয়ে গেল। তারপর ইয়েও হয়ে গেল, মানে জানলা দরজা বন্ধ করে দিলাম, কারণ এত ঠান্ডা লাগছে না। তো এখন ওটা হওয়ার পর তো ওনার আবার খিদে পাবে, তখন খেতে দেবো, তাহলে আবার আমাকে একবার একটু জামা ছাড়তে হবে। কাপড়ে আমি খাবার সার্ভ করছি, সে কাপড়ে কী করে আমি পুজো করবো? তো ভাবছিলাম যে যদি দেখি, অন্য দিনের ব্যাপার আলাদা, আজকের দিনটা যদি করে নিতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো। কিন্তু বাবা যেটা বলেন সেটাই করতে হয়, তো নাহলে উনি খুব রাগ করেন। তা দেখে আরেকবার একটু গিয়ে দেখি, যদি জবটা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি বলি আমি পুজোটা করে নিয়ে আপনাকে খেতে দেবো, তাহলে একটু ভালো হয় আর কি। নাহলে আবার আমাকে শীতের সময় বারবার করে পোশাক ছাড়া একটু কিরকম হয়। তো বৃষ্টি বৃষ্টি করছিলাম আজকে সকালেতেই, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আকাশটা কিরকম একটা গোমরা হয়ে গেল সত্যি। আর একটা ভালো খবর আছে, গাছটাকে নিয়ে খুব মানে দুশ্চিন্তা হচ্ছিল, খারাপও লাগছিল, কিন্তু না দেখুন খুশি বেরিয়ে গেছে। এই যে গাছটা বেঁচে গেল আর কি। খুব মনে কষ্ট ছিল আমার যে এমনভাবে কেটে দিলাম, দেখা গেল যে না, ঠিক বেঁচে গেল। আর এদিকে এখনো এগুলোর ভগ্নাবশেষ এই যে ঝুলে ঝুলে আছে, খুঁজলে পাতলে এখন এর মধ্যে সবুজ আভা কিছুটা পাওয়া যাবে, বুঝতে পারছেন তো? কি প্রচন্ড শক্ত গাছ, বাপরে বাপ। এই জিনিসটাকে দেখি আর প্রত্যেকবার আমার মন খারাপ হয় যে গাছটাকে কি মেরে ফেললাম। তো যাই হোক, আজকে সে আমাকে খুব শান্তি দিল, ফুল তুলতে এসে দেখতে পেলাম যে না, খুশি গজিয়ে গেছে। হয় কি জানেন বন্ধুরা, যখন কোনো কাজের কোনো যুক্তি বুদ্ধি খুঁজে পাওয়া যায় না, অথচ একই কাজ আপনি যেটা বলছেন সে করলে আপনার সুবিধে হবে, তখন যদি সেটা না করতে পারা যায় তখন না মনটা একটু খারাপ হয়ে যায়। এই আর কি ব্যাপার। ঠিক আছে, আপাতত আলপনা দিয়ে আসেনি, নিচটা মোটামুটি আজকে সামলে নিয়েছি। এটা সন্ধেবেলার ভিডিও, এবং সন্ধেবেলাতে আমি না একটা জিনিস করে থাকি, সাধারণত এটাকে হাওয়ানি বলতে পারেন। এই যে 20 টাকার যে ওই ধুপুতিগুলো হয়, তার মধ্যে একটু তেজপাতা, লবঙ্গ আর একটু ঢেলা কর্পূর, এটা দিয়ে আমি জ্বালিয়ে দিই। জব টপ সব হয়ে যাওয়ার পর তারপরই এটা আমি করি, এবং এক মনে নিজের ইষ্টদেবকে ডেকে যাই। তো এটা করলে শুনেছি খুব ইতিবাচকতা আসে, এবং যত নেতিবাচকতা সেগুলো সমস্ত কিছু পুড়ে যায় বলে মনে করা হয়। আমি অত যুক্তিভুক্তি খুঁজতে যাই না, তো আমার মানসিক শান্তি হয়, এবং আমার মনে হয় যে এদের মধ্যে দিয়ে যা কিছু হচ্ছে সব ভালোই হচ্ছে, সব খারাপ পুড়ে যাচ্ছে, ব্যাস তাতে আমার মানসিক শান্তি হয়, এবং মানসিক শান্তি হলে আমার দিনটা ভালো যাবে, বা যতটুকু সময় এখনো বরাদ্দ আছে আজকের দিনের ততটুকু ভালো যাবে। তবে আমি শুনেছি যে এইটা কেবলমাত্র সন্ধেবেলাতেই করা উচিত। ও একটা জিনিস ভুলে গেছি, এর মধ্যে একটু লোবানও আছে। কাজেই লোবান তো অতি সাংঘাতিক জিনিস, আপনারা জানেন। তো গন্ধটা যা সুন্দর বেরোয়, মন এমনিতেই ভালো হয়ে যায়। তবে কি জানেন, এটা কিন্তু মানে আমি বলেই দিচ্ছি আপনাদের, বাড়ির বাইরে তো যেখানে সদর দরজা সেখানে রেখে করাটাও যেতে পারে। কিন্তু হয় কি, বাস্তুতে না অনেক সময় অনেকেই থাকেন যারা এমনি নির্বিবাদী আপনার হয়ে, তারা কেউ কিছু আপনি জানতেই পারছেন না যে তিনি আছেন বা তারা আছেন। সেক্ষেত্রে আপনি যদি বাইরে, বাস্তুর বাইরে অর্থাৎ বাড়ির বাইরে সেগুলোকে জ্বালাতে যান, তখন যতক্ষণ আপনি ঘরের ভেতর আছেন আপনি কিন্তু সেফ আছেন। যেই বাইরে বেরোবেন আপনার ছোটখাটো বিপদ কিন্তু হতে পারে। এই সাইড এফেক্টটা কিন্তু বাস্তুর মানে অর্থাৎ বাড়ির বাইরে বা ছাদের উপর করলে এই সমস্যাটা কিন্তু হয়। বন্ধুরা, প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা করেছি, এটা হয়। তাই জন্য ভাই আর দরকার নেই, তোমরা যেখানে আছো থাকো ভাই, আমি এটা করি প্রত্যেক দিন ঘরের ভেতরে। ঠাকুর ঘরেতে করা হয় অনেক সময় বা বেশিরভাগ দিনই এটা আমি করি হচ্ছে ওই যে যেখানে আমাদের এখন কম্পিউটারটা আছে, অর্থাৎ দোতলাতে যেখানে সদর দরজা তার সামনে। কিন্তু ঠাকুর ঘরে করলেও হয়। আজকে আর ওপর নিচ করতে ইচ্ছে করছে না, তাই ঠাকুর ঘরেতেই করে ফেললাম। তো তারপরে নিচে এলাম একটু আমার শ্বশুর মশাইকে সন্ধ্যাবেলা একটু চা টাগুলো এগুলো করে দিতে, এবং তারপরে যাই হোক টুকটাক অনেক কাজই আছে। এবারে আমি একটু চা, একবারে ওপর নিচ করে চাটা করে কাজ নেই,
এখানেই চা হচ্ছে এবং 3টে চা আমি উপরে নিয়ে যাচ্ছি, একটা আমার, একটা টুপুরের, একটা শ্বশুরমশাইকে দিয়ে দেবো। আর বোমবাদা তো সে কিছুতেই লাল চা খাবে না, সে চিনি ছাড়া চাই খাচ্ছে, কিন্তু সেটা দুধ চা, এবং তার দুধ চাটা উপরে করে তারপরে কিন্তু আমি সন্ধেবাতি দিতে এসেছি। আজকে বেশ অনেক মাস পরে আবার এই ম্যাক্সিটা পরলাম, বেশ গরম লাগছে এবং আমার বোধ হচ্ছে আমাকে এরকম আর একটা কিনতে হবে, যদিও রয়েছে কিন্তু সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো যাই হোক, এবার এই যে কাপটায় ঢালছি এটাতে আমার শ্বশুরমশাইকে দেবো, আর এই যে ছোট কাপটা এটা দেবো টুপুরকে, আর তার পাশের কাপটা মানে নেবো হচ্ছে আমি। 3 রকম কাপ হয়ে গেল, ঠিক কথা, কিন্তু ওই আর কি, বাড়িতে তো মানে তো বিশেষ কেউ আসছে না, বা এরকম কোনো মানে কেত মারা ব্যাপার নেই যে আমাকে 3টে কাপে একই রকম নিতে হবে। যদিও যারা খাচ্ছেন তারা কেত মেরে খাচ্ছেন তা না, কিন্তু আমি জাস্ট ওই কথার কথা ভয়েস ওভার দিতে গিয়ে একটা কথা মুখে এলো, সেজন্য বললাম। ব্যাপারটা এমন নয়, যেটা যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন, কিন্তু 3টে কাপ 3 রকম এবং আমরা তাতে দিব্য আছি। তো যাই হোক, এখন এই জায়গাটা দুপুরবেলা সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ড এখন খেয়ে ফেলেছেন আর কি। তো তারপর মানে তার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে সমস্ত কিছু মেজে নিলাম এবং আরেকটু ভাত বসালাম, কারণ আমার শ্বশুরমশাই রাত্রেবেলায় গরম ভাত খাবেন এবং টুপুর খাবে হচ্ছে রাত্রেবেলায় পাস্তা। আমার শ্বশুরমশাই রাত্রেবেলায় আমাকে একদম একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে সেদ্ধ চালের ভাত করো, তাতে দেবে আলু সেদ্ধ, আমি আলু সেদ্ধ তুমি মেখে দেবে, তারপরে তুমি দুধ দিয়ে সেই আলু সেদ্ধ মাখার সাথে সেই ভাতটি চটকে দেবে, তারপর আমি সেটা খাবো। তো সেটাই বলেছি, ঠিক আছে। এই যে মেয়ের পাস্তা হয়ে গেছে এবং এখান থেকে সমস্ত জিনিসপত্র হয়ে গেছে, এবার শুধু অ্যাকোয়াগার্ডটা চলছে। তারপর নিচে এলাম আমার শ্বশুরমশাইকে খেতে দিতে, এখন মোটামুটি বাজে 8:30 মতো। আমাদের এখন এরকম রুটিন হয়ে গেছে যে টুপুর সবার শেষে খায়, অর্থাৎ প্রায় 9টার মধ্যে আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। বোমবাদার এবং আমার খাওয়া যখন কমপ্লিট হয় তখন কোনো কোনো বাড়িতে হয়তো সে সময় তারা ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করেন, এটা ভুল ঠিকের কথা আমি বলছি না, কিন্তু এখন আমাদের রুটিন এইটা। তো আমার শ্বশুরমশাইকে সবটুকু খাইয়ে দাইয়ে নেওয়ার পর আমার এই জায়গাটাতে আবার এতগুলো বাসন হলো, কিন্তু কোনো ব্যাপার না, হয়ে গেল, জাস্ট 5 মিনিটের ব্যাপার, ঝাড় করে ফেললাম। অন্যদিন থাকলে এই কাজগুলো আলপনাদি করে, আজকে সে নেই, তাই জন্য আমি তারপরে এলাম হচ্ছে আমার মা লক্ষ্মীকে একটু খেতে দিতে, তাকে একটুখানি নৈবেদ্য সাজিয়ে খেতে দিয়ে তারপর আমার আরো অনেকগুলো কাজ আছে। যে কাজটা আজকে আমার একটু ক্লান্ত লাগছিল এই সময়টা, ঠিক কথা, কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে বন্ধুরা। এই ঘরটা আমাদের বাড়ির সব থেকে ভালো ঘর বাস্তু মতেও, যেখানটাতে তান করে টাঙানো রয়েছে সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, বুঝতে পারছেন তো, ওই জায়গাটাই হচ্ছে দেবস্থান, এবং এই ঘরটা হচ্ছে সব থেকে ভালো ঘর। যারাই আসে তারাই বলে তুমি এবং মুম্বাই এই ঘরটাকে নিজের বেডরুম করে নাও, কারণ এই ঘরটা বেডরুম হিসেবে সব থেকে ভালো। ঠিক এটার নিচেই যে ঘরটা সেটা কিন্তু ঠাকুর ঘর, আর এই ঘরটার অবস্থাই সব থেকে শোচনীয়, একেবারে গুদাম হয়ে থাকে। অনেকগুলো জিনিসপত্র এখানে রয়েছে যেগুলোকে সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে আজকে আমি নেবই নেব। এই যে ক্লিপিংটা দেখছেন এটা 38 মিনিটের একটা ক্লিপিং, মানে নন স্টপ 38 মিনিট ধরে এখানে আমাকে কাজকর্ম চালাতে হলো। তারপর ঘরটাকে একটু যাতে আনা গেল। এই ঘরটাকে যদি সুন্দর করে বাস্তুমতে সাজিয়ে রাখতে পারি, মানে যেভাবে বাস্তুকাররা বলেন সেইভাবেই সাজাতে পারি, তাহলে কিন্তু ভালো হবে। হ্যাঁ, মানে এমনিতে যে খুব খারাপ হচ্ছে তা না, আমরা দিব্য ভালোই আছি, কিন্তু আরো ভালো হবে এই আর কি। তো এখন কথাটা হচ্ছে যে কোনো ঘরে যে কোনো কর্নারই একটু ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রাখলে সেটা ভালোই থাকে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ঘরটা মানে কি বলবো, সব থেকে সুন্দর ঘর সব থেকে খারাপ হয়ে আছে, এইটুকুই বলা যায়। তো যাই হোক, এরপরে অনেক জিনিসপত্র বাতিল করেছি, সেগুলো সমস্ত কিছু এখানেই পড়ে রয়েছে, সেগুলো সব ঠিকঠাক করা হয়নি। সব কিছু মিলিয়ে মিশিয়ে কালকে যে একটুখানি ছুটি নিয়েছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে এই গোছানো থেকে, তাই জন্যই যেন সবকিছু মাথার উপর বড্ড বেশি চেপে পড়েছে। এখন যেটা খুললাম সেটা হচ্ছে আমি কতগুলো শাড়ি ইস্ত্রি করতে দিয়েছিলাম। আমাদের এখানে একজন বৌদি আছেন, তিনি ইস্ত্রি করে দেন। আগে উনি বাড়ি এসে এসে নিতেন, এখন ওনার হাঁটুতে খুব সমস্যা, নড়তে চড়তে পারেন না, সেজন্য ওই আর কি মানে হাঁটতে কম পারেন, কিন্তু তিনি বাড়িতে কাজগুলো করেন। তাকে আলপনা দিকে পৌঁছে দিয়ে আসে, আলপনা দিয়ে নিয়ে এসছে আরো 4টে চুড়িদার আমার বেরোলো। এই 4টে চুড়িদার আবার তাকে ইস্ত্রি করতে আলপনা দিয়ে যেদিন আসবে সেদিন দিয়ে দেবো। তো এখন বাইরেটা এত ঠান্ডা যে বাইরে গিয়ে আর একটুখানি গিয়ে যে একটুখানি স্ট্যান্ডে মেলে দেবো ওই মোজার এই একখানা রুমাল একটু ভেজা ভেজা আছে, মামুনি তুলে এনেছে একটু ভুল করে, সেটা আর ইচ্ছা করছে না সত্যি কথা। তা আমি ভাবলাম ঠিক আছে এইটুকু মেলে দেওয়া থাকুক, যদিও এটা উচিত নয় কিন্তু তবুও। আর এই যে সোয়েটার গুলো সেগুলো সব অন্যত্র দিয়ে
দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর যা হোক তা হোক একটু হলেও থাপথুপ করে নিলাম ঘরটাকে, কিছুটা হলেও ভালো লাগছে। অন্তত ওই গুদাম ঘর থেকে যা হোক তবু একটু ঘরে ব্যাপারটাকে পর্যবসিত করা গেছে, এইটুকুই বলা যায়। আশা করছি আমার জিমটা এই সপ্তাহে মোটামুটি ওদের রেনোভেশন কমপ্লিট হয়ে যাবে। যেরকম ভাবে কাজকর্ম চলছিল তাতে করে খুব সহজে হবার নয়। আগের দিনে ওরা একটা স্প্রে ইউজ করছিল, আসলে বন্ধ তো চতুর্দিক থেকে, শুধু সামনে স্লাইডিং দরজাটা খুলে দিয়ে কাজগুলো চলে। এমনিতে শীতকালে তো শেয়ার থেকে একটা এসি লাগে না, সেদিন ওই স্প্রেটাতে খুব কষ্ট হচ্ছিল, বাড়িতে এসে খুব মাথার যন্ত্রণা, এবং তারপরে মানে আরো পরের দিনটাও আর কি খুব অসুবিধা গেছে। সেজন্য আমি ঠিক করেছি শরীরকে ব্যতিব্যস্ত করবো না, ওদেরটা শেষ হোক আগে। তো এই সময়টাতে না করে অবশ্য কোনো উপায়ও নেই, কারণ গরমকালে এসি বন্ধ করে দিয়ে কাজ করা যাবে না। কালকে একবার একটু ঢু মারবো, দেখি যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে কালকেই শুরু করব। আর তা নইলে সোমবার থেকে তো নিয়মিতই যাবো। ভেবেছিলাম এই সপ্তাহে একটা দিনও কামাই করবো না ভেবেছিলাম, কিন্তু যাই হোক ঠিক আছে, পরিস্থিতিতে পড়লে হতেই পারে। এবার একটু প্রসঙ্গান্তর ঘটাই। আমার শ্বশুরমশাইয়ের যে জ্যোতিষ সংক্রান্ত মানে ব্যাপারটা যেটা আমি বলেছি যে উনি অনেকে সমাধান করে দেন, আমার সাবস্ক্রাইবার অনেক অনেক মানে মানুষের আর কি করে দিয়েছেন। কিছু কিছু মানুষ থাকেন বারবার করে ফোন করেন, একসময় তো আমি বলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ মানুষের সংসারে থাকলে অনেক সমস্যা থাকে, কিন্তু কিছু কিছু মানুষ থাকেন বড় ছেলে মানুষই করেন, মানে বোঝেন না। একবার এরকম হয়েছে যে পোস্ট অফিসে গেছেন, মানে বুড়ো মানুষ তো, এখন একটু মানে বারবার করে বাথরুমে যেতে হয়, ওখানে একজন দিদি আর কি সাবস্ক্রাইবার দিদি খুব অসুবিধায় আছেন, বুঝতে পেরেছেন। আমার শ্বশুরমশাইকে ধরে সেই কান্নাকাটি শেষে হাত ধরে মেসোমশাই প্লিজ আপনার বাড়ি যাব, একজন ভদ্র মহিলা। তারপরে আমার শ্বশুরমশাই নিজেই বারণ করেছিলেন যে মা তুই আর বলিস না তো যে আমি যদি সে করে এরকম পরিস্থিতি হয়। আমি তারপর ব্লগে বলেছিলাম, পরে ওই দিদি আবার আমার কাছে পরে জানিয়েছিলেন যে কারো একজনের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করে, যে আমার খুব ভুল হয়ে গেছে, আমি আসলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিলাম। পরে উনি আমার বাড়িতে এসেও ছিলেন, আমার শ্বশুরমশাই আবার করেও দিয়েছিলেন। তারপরে আমিও একবার জিজ্ঞেস করলাম যে বাবা এরপর কি বলবো যে আপনি এরকম করছেন, বলে বলিস কারোর যদি উপকার হয় বলিস, এই তো। তো তারপরে অনেক মানুষেরই করেছেন। তারপর কিন্তু কিছু কিছু ঘটনা থাকে, মানে প্রথমেই তারা তো আমাকে জানান। আমার শ্বশুরমশাইয়ের হয়তো বা এইগুলো জীবনের এতদিনের অভিজ্ঞতা, তিনি হয়তো এইসবগুলোতে অভ্যস্ত, কিন্তু আমার মাঝে মাঝে এত কষ্ট হয় না কি বলবো। মানে আজকে যেমন একজন মানে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে তার সংসারটা একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তিনি সন্তান নিয়ে বড় অসুবিধায় আছেন, মানসিক শারীরিক সব দিক থেকে। কিছু আর্থিক সমস্যাও নিশ্চয়ই হবে, মানে কারণ আর অর্থের একটা সোর্স অন্যদিকে চলে গেলে। কিন্তু তিনি এখন আশা ধরে আছেন যে সংসারটা টিকবে কিনা। আজকে তিনি সেটা অবশ্য বেশ কিছুদিন আগেই বলেছিলেন। আবার তিনি আজকে লিখেছেন যে তার হাজবেন্ড তার জন্মদিন সেলিব্রেট করবে জন্য তার গার্লফ্রেন্ডের কাছে চলে গেছে। মানে তারপরেও যে মনটা বড্ড খারাপ হয়ে আছে, তুমি আমাকে জানাও যে ব্যাপারটা টিকবে কিনা বা সেরকম কিছু একটা, বা উনি আমার শ্বশুরমশাই যেন দেখে নেন। মানে এত কষ্ট হচ্ছিল না তখন, কি বলবো বন্ধু। মানে মানুষ এই সংসার, এই যে ছোটখাটো করে নিজের হাতে একটা সংসার তৈরি করে ফেলা, একটা দুজনে মিলে হয়তো একটা শোপিস কিনে আনা, এই জিনিসটা কোথায় রাখবো, ওই জিনিসটা কি করব, এই যে ভাবে মানুষের যে ছোট 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 করে যে একটা তৈরি হয়ে যায়। আমরা খুব সাধারণভাবে এটা তো বোঝাই যাচ্ছে যে কিচ্ছু বাকি নেই এই সংসারে, কিন্তু তাও এই যে মায়া কিছুতেই হয়তো বেরোতে পারছে না এখান থেকে। এখন যত দ্রুত সম্ভব এখান থেকে নিজেকে ছাটিয়ে নিজের একটা জগৎ তৈরি করা সন্তানদের জন্য। কিন্তু সেটা বলা ভারী সহজ, কাজে করা খুব কঠিন, বিশেষ করে এই সমাজে দাঁড়িয়ে। তার কি এডুকেশন, সে কতদূর লেখাপড়া করেছে কিচ্ছু জানি না আমি, কাজে এই কথাটা তো তাকে জ্ঞান দেওয়ার মতো করে বলতেও পারছি না যে তুমি ওখান থেকে বেরিয়ে এসো। কি পরিস্থিতিতে সেখানে আছে সে তো নিজেই বুঝতে পারছে। আসল কথা হচ্ছে কমফর্ট জোন থেকে না বেরোলে তো হয় না। সে কমফর্ট জোনের ভেতর নেই, হয়তো বা ফিনান্সিয়াল একটুখানি সাপোর্ট আছে হাজব্যান্ডের দিক থেকে, কারণ সন্তান যেহেতু আছে, ওইটুকু আঁকড়ে এখনো পর্যন্ত আশা করে বসে থাকা, এই একটা মিরাকেলের আশা করা যে তিনি একদিন বুঝতে পারবেন যে তার মস্ত বড় ভুল হয়েছে, তিনি আবার বাড়ি ফিরে আসবেন। কিন্তু এই যে প্রতিদিনের অপমান, মানে সত্যি মানে আমার কাছে খুব কষ্ট হচ্ছে জানেন বন্ধুরা, মানে বোঝাতে পারছি না আপনাদেরকে। আর এই কিছু কিছু মানে ছেলেও যেমন হয় তেমন কিছু কিছু মেয়েও হয়, হ্যাঁ, জানে যে সংসারী সন্তান আছে, তাও মানে লাজ ধরেই করবে। মানে মেয়েগুলো আছে জন্য তো ছেলেগুলোও তাই, মানে এদের না জানেন আর কোনো ইয়ে নেই,
মানে কোনো কোনো সমাধান নেই, এদেরকে রাস্তায় ধরে ফেলে পেটানো উচিত। হ্যাঁ, মানে তোমাদের সব ভালোবাসা না বেরিয়ে যাবে। মানে কি যে তার প্রেম, কি যে মোহাব্বত, সুস্থ সুন্দর সংসারকে না ভেঙে এদের উপায় নেই। কিছু কিছু থাকে প্রচণ্ড বদমাইশ, কিছু কিছু মেয়ে থাকে যাদের সাথে সংসার করা যায় না। অনেক ছেলেরা সেখান থেকে পালানোর উপায় খোঁজে, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা সেই ছেলের থেকে পালানোর উপায় খোঁজে। কিন্তু সুন্দর দুটো ছেলে মেয়ে রয়েছে, তাদের মাঝখানে একজনকে ঢুকতে হবে। সেক্ষেত্রে যিনি ঢুকবার সুযোগ করে দেন তিনি তো খুব একটা ভালো কোনো কালেই ছিলেন না। কাজেই আমার অনেক কিছু বলা যায় না, মানে কি বলবো আর অর্ধেক জেনে, কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার। আর কিচ্ছু বাকি নেই, আমার শ্বশুরমশাইকে দিলে তিনি হার্ডলি কিছু ছক দেখে টেকে কিছু একটা বলতে পারবেন, কিন্তু আসলে অ্যাস্ট্রোলজারদের এই ক্ষেত্রে কিছু করার নেই। ভদ্রমহিলা নিজেকে এখন তৈরি করতে হবে এখান থেকে বেরিয়ে আসার একটা উপায়। এবং খুব অসুবিধা হবে প্রথম কিছুদিন, সন্তানদের খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, নিজেকেও যেতে হবে, কিন্তু আত্মসম্মান সবার আগে। সত্যি কথা, বিয়ে মানেই তো জীবন শেষ হয়ে যায় না। যে সংসার ভাঙছে আবার নতুন একটা সংসার গড়ে উঠবে, সেখানে হয়তো কোনো স্বামী থাকবে না, কিন্তু দুটো বাচ্চা থাকবে, ছোট 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 করে সেখানেও একটা সংসার, মায়ের সংসার তৈরি হবে, কিন্তু বাচ্চারা খুব সাফার করবে, এটাই ঘটনা। অনেক কিছু আবল তাবল বলছি কারণ খুব মনটা খারাপ লাগছে, খুব। কি বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকুন। ঠাকুর ভালো মানুষদেরই ভোগ বেশি দেয়, এটা ঠিক। সব ঠিক হয়ে যাবে, এটুকুই বলতে পারি। সবাই ভালো থাকুন, আর কিছু বলার নেই, এলোমেলো হয়ে যাচ্ছে কথা, কারণ খুব খারাপ লাগছে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের দিনের জন্য বিদায় নেব, টাটা।